নমস্কার, নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 2 থেকে একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব। তোমাদের আজকে প্রশ্নটি হলো, নেপোলিয়নের রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো। এই অভিযানে তার ব্যর্থতার কারণ কী ছিল? তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের আগের ক্লাসগুলোতে প্রথম অধ্যায় এবং এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর, 2 নম্বরের প্রশ্নের উত্তর, 4 ও 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে সেই সমস্ত প্রশ্নের উত্তর, এমনকি তোমাদের প্রথম সাবমেটিভ পরীক্ষার সাজেশান তুলে ধরেছি। তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে আজকে এই প্রশ্নের উত্তরটি আলোচনা করছি। তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। তোমরা প্রথমে ভূমিকা পয়েন্ট করবে। 1807 খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধি দ্বারা ফ্রান্স ও রাশিয়ার মধ্যে মৈত্রী গড়ে ওঠে এবং পরের বছর 1808 খ্রিস্টাব্দে এরফাট এর সন্ধি দ্বারা এই মৈত্রী চুক্তি সমর্থিত হয়। তা সত্ত্বেও ফ্রান্স রুশ মৈত্রী বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। নেপোলিয়নকে রাশিয়ার বিরুদ্ধে এক ব্যাপক অভিযানে অগ্রসর হতে হয়। নেপোলিয়ন বলেছিলেন এই অভিযান ছিল তার জীবনের সর্বাপেক্ষা জটিল ও বৃহত্তর পরিকল্পনা। এরপরে তোমরা পটভূমি পয়েন্ট করবে। রাশিয়ার সঙ্গে নেপোলিয়নের তিক্ততা শুরু হয়েছিল মহাদেশীয় ব্যবস্থা, পোল্যান্ড, তুরস্ক, ওল্ডেনবার্গ প্রভৃতি বিষয়কে নিয়ে। এই রকম অবস্থায় রাশিয়া নেপোলিয়নকে এক চরমপত্র দাবি করে যে হাইফেন চিহ্ন। 1 নম্বর পয়েন্ট, রাশিয়াকে নিরপেক্ষ দেশগুলির সঙ্গে বাণিজ্যের সুযোগ দিতে হবে। 2 নম্বর, ডানজিকের সেনাবাহিনী হ্রাস করতে হবে এবং প্রাশিয়ার দখলদারি ত্যাগ করতে হবে। কিন্তু নেপোলিয়ন রাশিয়ার এই চরমপত্র প্রত্যাখ্যান করে 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন। এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে নেপোলিয়নের রুশ অভিযান বা রাশিয়া অভিযান। প্রথম পয়েন্ট, সেনাবাহিনী। রাশিয়ার জারকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নেপোলিয়ন এক বিরাট সেনাবাহিনী গঠন করেন। ফ্রান্স, হল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, ইতালি, সুইজারল্যান্ড প্রভৃতি 20টি দেশ থেকে সংগৃহীত 6,75,000 এক বিশাল বাহিনী গঠন করেন। একে গ্র্যান্ড আর্মি বা মহতী সেনাদল বলা হয়। লিও টলস্টয়ের মহাকাব্যিক উপন্যাস ওয়ার অ্যান্ড পিস গ্রন্থে নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কাহিনী জানা যায়। নেক্সট পয়েন্ট তোমাদের রাশিয়া আক্রমণ। 1812 খ্রিস্টাব্দের 26শে জুন নেপোলিয়ন তার সেনাবাহিনী নিয়ে টিলসিটের কাছে নিয়েম নদী অতিক্রম করে রাশিয়া আক্রমণ করেন। এরপর তোমরা পয়েন্ট করবে রাশিয়ার পোড়ামাটি নীতি। নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করলে রুশ সেনাবাহিনী তাকে বাধা না দিয়ে ক্রমাগত সাম্রাজ্যের অভ্যন্তরে পিছু হটতে থাকে। পিছু হটে যাওয়ার সময় রাশিয়ার সেনাবাহিনী পোড়ামাটি নীতি গ্রহণ করে রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে, খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর ও জনপদ, বাসস্থান, বস্ত্র প্রভৃতিতে অগ্নি সংযোগ করে এবং পানীয় জলে বিষ মিশিয়ে দেয় যাতে ফ্রান্স তথা নেপোলিয়নের সেনাবাহিনী সেগুলো ব্যবহার করতে না পারে। এর ফলে ফ্রান্সের সেনাবাহিনী খুবই বিপর্যস্ত হয়ে পড়ে। এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট বোরোডিনের যুদ্ধ। 1812 খ্রিস্টাব্দে 7ই সেপ্টেম্বর মস্কো থেকে 75 মাইল দূরে বোরোডিন গ্রামে রুশ বাহিনী নেপোলিয়নের ফরাসি বাহিনীকে বাধা দেয়। এই যুদ্ধে নেপোলিয়ন জয়যুক্ত হলেও তার রসদ ও সেনাবাহিনীর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই রক্তক্ষয়ী যুদ্ধে নেপোলিয়নের 30,000 সৈন্যের মৃত্যু হয়। রুশ বাহিনী পরাজিত হলেও তারা আত্মসমর্পণ না করে পিছু হটে মস্কোর দিকে চলে যায়।
এরপর তোমাদের নেক্সট পয়েন্ট, মস্কো দখল। বড়দিন থেকে মস্কোর দুর্গম পথ 7 দিনে অতিক্রম করে 1812 খ্রিস্টাব্দে 14 সেপ্টেম্বর নেপোলিয়ন ও তার গ্র্যান্ড আর্মি বাহিনী মস্কোতে পৌঁছায়। মস্কো নগরী ছিল তখন জনশূন্য, কারণ রুশ বাহিনী মস্কো থেকে লোকজন সরিয়ে আগুন ধরিয়ে দেয়। এর ফলে ফ্রান্স বাহিনী চরম সমস্যার সম্মুখীন হয়। ঐতিহাসিকদের মতে নেপোলিয়নের মস্কো বিজয় ছিল শূন্য বিজয়। তবুও এইসব বাধা সত্ত্বেও নেপোলিয়ন মস্কোতে 5 সপ্তাহ অপেক্ষা করে এই আশায় ছিল যে জার শীঘ্রই দূত পাঠিয়ে শান্তির প্রস্তাব গ্রহণ করবেন, কিন্তু এমনটা হলো না। এরপর তোমাদের নেক্সট পয়েন্ট রয়েছে রাশিয়ার পাল্টা আক্রমণ। ইতিমধ্যেই রাশিয়ার জার মস্কো থেকে 300 মাইল দূরে সেন্ট পিটার্সবার্গে অবস্থান করেছিলেন। এরপর তিনি ফ্রান্স তথা নেপোলিয়নের বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেন। এ সময় হঠাৎ করে 6 সপ্তাহ আগেই অক্টোবর মাসে রাশিয়াতে প্রচণ্ড শীত পড়ে যায়। প্রবল শীত, তুষারপাত, বরফঝড় এবং শীতগ্রস্ত বাসস্থান ও খাদ্যের চরম অভাব ও সেই সঙ্গে টাইফাস নামক মারণ জ্বরের প্রকোপে নেপোলিয়নের সেনাদল দিশেহারা হয়ে পড়ে। এই সময় একদিকে কোসাক গেরিলা ও রুশ বাহিনীর আক্রমণ এবং অন্যদিকে উল্লেখিত প্রাকৃতিক দুর্যোগ ও জ্বরের ফলে নেপোলিয়নের অসংখ্য সৈন্য মারা যায়। অপমানের বোঝা ও ব্যর্থতার গ্লানি নিয়ে নেপোলিয়ন মাত্র 50,000 সৈন্য নিয়ে স্বদেশে অর্থাৎ ফ্রান্সে ফিরে আসেন। ব্যর্থতার কারণ, ঐতিহাসিক ডেভিড টমসনের মতে রাশিয়া অভিযান ছিল নেপোলিয়নের সবচেয়ে নাটকীয় ও ক্ষতিকারক যুদ্ধ। এই যুদ্ধে তার ব্যর্থতা অস্বাভাবিক ও অপ্রত্যাশিত ছিল না। ক্ষমতার দম্ভে তিনি বাস্তববোধ এবং সম্ভব ও অসম্ভবের সীমারেখা হারিয়ে ফেলেন। ইংল্যান্ডের সঙ্গে বোঝাপড়া শেষ করার আগেই রাশিয়ার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তিনি মারাত্মক ভুল করেন। এছাড়া রুশ জনগণের সংগ্রামী মনোভাব, রাশিয়ার নতুন রণকৌশল অর্থাৎ পোড়ামাটি নীতি, কুটুসভ এর দক্ষ সৈন্যপত্য, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য জারের দৃঢ় মনোভাব, যথা সময়ের পূর্বেই শীতের আবির্ভাব, বরফঝড়, টাইফাস নামক ভয়ঙ্কর জ্বর, নেপোলিয়নের অরক্ষিত যোগাযোগ ব্যবস্থা, এমনকি সর্বোপরি নেপোলিয়নের কিছু মারাত্মক ভুল তার পতনকে অনিবার্য করে তোলে। তাহলে আজ তোমাদের কাছে এই দ্বিতীয় অধ্যায় থেকে নেপোলিয়নের রাশিয়া আক্রমণ ও তার ব্যর্থতার কারণ এই প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম। তোমাদের যদি এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তোমাদের আমি মোটামুটি প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় তোমাদের ফার্স্ট সাবমেটিভ পরীক্ষা হয়, এই দ্বিতীয় অধ্যায়ের প্রায় প্রশ্নের উত্তরগুলো তোমাদের তুলে ধরেছি। তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো দেখো। আজ রাখছি, ভালো থেকো।